মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের ফ্যামিলির কাছাকাছি কি এমন কেউ নেই যার কাছে টাকাটা চাইলে সে তোমায় দিত না? আর এই কথাটা আমার পক্ষে যে তোমাকে বলা যে কি কঠিন। আমাকে কোথায় সই করতে হবে? সব কালির আঁচড়ের থেকেও আমি বেশি বিশ্বাস করি মানুষটাকে, বুঝেছেন? যদি আমি শ্বশুর মশাইকেও রাজি করাতে না। তোর ডাক্তার আঙ্কেল এর মধ্যে কবে এসেছিল রে? রাত একেবারে মাতিয়ে দেবে, খাঁটি বিলেতি খায় একেবারে ফরে না। বাড়িটা যদি ওদের হাতে ছেড়ে দেয়। তুমি এ কথা উচ্চারণ করতে পারলে বৌমা? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, ৭ম পর্ব। অথর্ব প্রায় বৃদ্ধ মারা গেলে শ্রাদ্ধের দিন বাড়িতে আর তেমন শোকের ছায়া থাকে না। কাল অবধি বাড়িটায় একটা চাপা থমথমে ভাব ছিল, তা যেন হঠাৎ কেটে গেছে। আত্মীয় বন্ধু প্রতিবেশীদের ভিড়ে আমূল বদলে গেছে চেহারা। ছাদে সাদা ম্যারাপ বেঁধে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। দোতলা একতলা সব ঘরেই অতিথিদের বসার আয়োজন। বড় ঘরের সামনে ফালি জমিটাও সাদা কাপড়ে ঢাকা। সেখানে বিমর্ষ মুখে চেয়ারে বসে আছেন কয়েকজন বৃদ্ধ, জয়মোহনের বন্ধু। হঠাৎ হঠাৎ কথা ফুরিয়ে যাচ্ছে তাঁদের। বুঝিবা মনে মনে হিসেব করছেন তাঁদের মধ্যে আর কজন পড়ে রইলেন এপারে। শুভাশিস গেটের কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। অনেকক্ষণ এসেছে। এ বাড়িতে ভিড়ও বাড়ছে ক্রমশ। এবার মানে মানে কেটে পড়লেই হয়। ভেতর বাড়ি থেকে একটা হট্টগোল শোনা গেল। কে যেন চেঁচিয়ে ডাকছে তাকে। ভারী শরীর নিয়ে থপ থপ করে বড় ঘরের দরজায় এসে দাঁড়ালো জয়শ্রী। তাকাচ্ছে এদিক সেদিক। এই যে সুভাষিস দা, তিতিরকে দেখেছেন? এই তো একটু আগে প্রেস ঘরে গেল। দেখুন দেখি কাণ্ড। এটামকে খাইয়ে দিলাম আর এই মেয়েটাকে ধরতে পারছি না। কি যে করি না। দুজন বন্ধু এসেছে দেখলাম, তাদের সঙ্গে গল্প করছে বোধহয়। হাঁপাতে হাঁপাতে প্রেস ঘরের দিকে যাচ্ছে জয়শ্রী। দামি গরদের শাড়ির আঁচল লুটোচ্ছে মেঝেতে, গা ভর্তি গয়না। এই সেদিন শ্মশানে বাবার জন্য কি কাঁদছিল। আজ বাবার মৃত্যু শুধুই এক পারিবারিক অনুষ্ঠান। মৃত্যু শোক ব্যাপারটাই বোধহয় এরকম, কাল বৈশাখীর মতো আসে, কয়েক পশলা বৃষ্টি ঝরিয়ে চলেও যায় তাড়াতাড়ি। অথবা এইসব আচার অনুষ্ঠানগুলোই শোককে স্থায়ী হওয়ার সুযোগ দেয় না। জয়শ্রী ফিরছে একাই। তিতির এলো না? আরে ধুর, বাবা যতক্ষণ না খাবে মেয়েও নাকি উপোস করে থাকবে। আচ্ছা, কোনো মানে হয় বলুন তো দাদা? দাদা কখন কাজ ছেড়ে উঠবে তার কি ঠিক আছে বলুন তো? বাহাব জোর করলে না কেন? শরীর খারাপ হবে যে। সে কথা কে কাকে বোঝায়, বাপন তো প্রাণ। ওহ, দেখুন না, দেখুন তো, আপনি যদি ধমক টমক দিয়ে একটু পাঠাতে পারেন। দেখুন না দাদা। হ্যাঁ দেখছি। হ্যাঁ, দেখুন দেখুন, আমি বরং ওই দিকটায় দেখি। ফুলুর মা। জয়শ্রী চলে গেল। প্রেস ঘরের দিকে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল শুভাশিস। সে বললেই কি তিতির শুনবে? থাক, যেচে আঘাত পেতে আর ভালো লাগে না। সিগারেট নিভিয়ে পায়ে পায়ে আবার জয়মোহনের ঘরের দরজায় এলো শুভাশিস। শ্রাদ্ধের কাজ চলছে এখনো। সুদীপ, কন্দর্প, ইন্দ্রাণী, রুনার কাজ অনেকক্ষণ শেষ। মাঝে একবার অল্প সময়ের জন্য উঠেছিল আদিত্য, এখন আবার একভাবে চোখ বুজে মন্ত্র পড়ে চলেছে। পাশে এখনো ইন্দ্রাণী, তার চোখ জলচৌকিতে রাখা জয়মোহনের বাঁধানো ছবিতে স্থির। পুরোহিতের পেছনে ক্যালেন্ডারের বিবেকানন্দর পোজে দাঁড়িয়ে আছে জয়মোহনের জামাই শঙ্কর। তার হাবভাব দেখে মনে হয় সেই যেন আজ গোটা অনুষ্ঠানটার পরিচালক। জয়মোহনের খাট খুলে সরিয়ে রাখা হয়েছে। আসবাবপত্র সব দেওয়ালের দিকে সরানো।
ইজি চেয়ারটা নেই। ফাঁকা ফাঁকা ঘর, ঘরের মধ্যিখানে শ্রাদ্ধের উপকরণ, ফুল আর ধূপের উগ্র সুরভি। জলচৌকিতে মালায় মালায় ঢাকা জয়মোহন, মুন্ডিত মস্তক আদিত্য, তার পাশে নতুন লালপাড় সাদা শাড়িতে সহধর্মিনীর বেশে বিষাদ প্রতিমা ইন্দ্রাণী। গোটা দৃশ্যটাই যেন অচেনা ছবি। শঙ্কর এসে দাঁড়িয়েছে পাশে। সে আড়মোড়া ভেঙে বলল, ভালোই ভালোই কাজটা চুকলে বাঁচি। রাত্রে যা একটা টেনে ঘুম মারবো না, বাবা পারা যায় না। আপনার খুব ধকল যাচ্ছে। তা তো যাবেই, জামাইকে তো ডিউটি করতেই হবে। আর এবারই ছেলেগুলো তো একটাও কমেন না, দেখছেনই তো। ছোটটা ময়ূর ছাড়া কার্তিক হয়ে ঘুরে বেড়াচ্ছে, সিনেমার দোহাই দিয়ে শালা মাথাটা পর্যন্ত নাড়া করলো না। ভাবুন একবার, মেজোটা তো শ্বশুরবাড়ির লোক সামলাতেই ব্যস্ত, এদিকে তার কোনো হুঁশই নেই। আর বড়টা তো বাপের শোকে প্রথম দিন থেকেই গবা পাগলা। কাল ঘাট কামানের দিন কি করেছে জানেন? সে বুক চাপড়াতে চাপড়াতে সোজা গঙ্গায় নেমে যাচ্ছিল। এই আমি ছিলাম তাই, না থাকলে কাল থেকে আর এক সেট অসুখ শুরু হয়ে যেত। আপনার ছেলে তো বেশ ভালোই কাজ করছে। হ্যাঁ, ঘিলু তো আর নেই, ওটিই পারে, যা পারে করুক। যা, ওভাবে বলছেন কেন? আপনার ছেলে তো বেশ সাদাসিধে। হ্যাঁ তা ঠিক, আসলে বুঝলেন কি না, ছেলেটা আমার মনটা বেশ পরিষ্কার। ওই খেলাধুলো করে তো, ময়লা জমার সুযোগই পায় না। কি বুঝলেন? ছেলেটাও আমার বড় আফসোস রয়ে গেল জানেন তো। শ্বশুর মশাই এতদিন লড়লেন, আর বছর 2 যদি টেনে দিতে পারতেন। আসলে ছেলেটার বড্ড শখ ছিল বড় টিমে খেলবে, দাদু টিভিতে ওর খেলা দেখবে। তা কি করা যাবে? না, ভেতরটা বড় স্টাফি। চলুন বাইরে যাই। হ্যাঁ চলুন চলুন যাই। গেটের বাইরে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছে দুজনে। শুভাশিসের গাড়ির পেছনে একটা মারুতি ভ্যান এসে দাঁড়ালো, প্রায় নিঃশব্দে। দরজা খুলে একটা লোক নামছে, কালো গাঁটটা গোঁটটা চেহারা, ঘিয়ে রঙের সিল্কের পাজামা পাঞ্জাবির ওপর দামি উলেন জ্যাকেট, হাতে শাল পাতায় মোড়া প্রকাণ্ড মালা। লোকটাকে দেখেই শঙ্কর এগিয়ে গেল। দাদাজি, কি কাজকর্ম সব চুকে গেছে? প্রায় আর কি, ওই তো পিণ্ডদান চলছে। দাঁড়ান, চাঁদুকে ডাকি। আসুন দাদা, আসুন আসুন আসুন। চাঁদু, চাঁদু বলেই বাড়ির ভেতর সিঁধিয়ে গেছে শঙ্কর। মিনিট খানেকের মধ্যে কন্দর্পকে নিয়ে বেরিয়ে এলো। কন্দর্প খুব আপ্যায়ন করে লোকটিকে নিয়ে যাচ্ছে ভেতরে। নির্ঘাত ফিল্ম কোম্পানির কোনো কেউ কেটা হবে। আজ বোধহয় চাঁদুর নিমন্ত্রিত সব থেকে বেশি। 2 ক্যামেরাম্যান আসলো, কো আর্টিস্টরা আসছে। কিছুক্ষণ আগে তো দেখলাম নায়িকাও এলো। আপনি দেখেছেন মেয়েটাকে? দারুণ সুন্দরী, তাই না? কি ফিগার! কে বলবে এক বাচ্চার মা, বলুন দেখি? না, আমি দেখিনি। হ্যাঁ, দেখেননি? আপনার সামনে দিয়েই তো ওপরে নিয়ে গেল চাঁদু, সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল, দেখেননি? এই ভদ্রলোকটিকে? ও বাবা, এ কেউ চেনেন না? এই তো সেই গ্রেট অশোক মুস্তাফি। এই তো এখন এই বাড়ির কি ম্যান, মিস্টার আলাদিন, বুঝলেন কি না? অশৌচের কদিন বাড়িতে যে ফল মিষ্টির পাহাড় জমিয়েছিল, কে পাঠিয়েছে এসব? কুটুম বাড়ি থেকে নতুন জামা কাপড় আসার আগে মুস্তাফির ধুতি শাড়ি পৌঁছে গেল। হ্যাঁ, তাহলেই বুঝুন। তা তো বুঝলাম, কিন্তু লোকটাকে? চাঁদুর কোনো প্রডিউসার বুঝি? প্রডিউসার তো বটেই, তবে এই বাড়িতে ওটা ওর সেকেন্ডারি পরিচয়। মানে? কেন, বড় বৌদি এর মধ্যে আপনাকে কিছু বলেনি? না, ইন্দ্রাণীর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। মেসমশাইয়ের মৃত্যুতে এমন আপসেট হয়ে আছে। ধুর, ওসব আপসেট নয় মশাই, আপসেট নয়। এবারে সবাই এখনো নিঃশ্বাস চেপে ধরে আছে। দেখুন, আপনি হলেন ঘরের লোকের মতো, আপনাকে বলাই যায়। আর না বললেও আপনি আজ নয় কাল তো জানতেই পারবেন। এই মুস্তাফি এখন আর শুধু চাঁদুর প্রডিউসার নয়, উনি এখন বড় বৌদির লোক, বুঝলেন না? মানে? আরে বাপ্পা বাবু যে দাদুর অসৌচের মধ্যেই ড্যাং ড্যাং করে জাহাজ কোম্পানির ট্রেনিং নিতে চলে গেলেন, তার খরচটা কে দিল শুনি? খরচা?
মানে? যা চলে, আপনি তো মশাই কিছুই জানেন না দেখছি। আমার গিন্নি বলছিল বুঝলেন, ট্রেনিংয়ের খরচ নাকি 40,000। না, আমার ওসব বিশ্বাস হয় না। অত মাইনের চাকরি, মিনিমাম লাখখানেক তো লেগেইছে। সেই টাকা বড় বৌদি নিয়েছে ওই মুস্তাফির কাছ থেকে। এখন আপনার মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, মুস্তাফি কেন টাকাটা দিল? হ্যাঁ, খুবই সঙ্গত প্রশ্ন অবশ্য। বিকজ অফ দ্য ম্যাটার হলো গিয়ে বৌদি বাড়িটার বিলি বন্দোবস্ত সেরে ফেলেছে। ওই মুস্তাফি বাড়ি ভাঙবে, ফ্ল্যাট বানাবে। মুস্তাফিকে কাজটা পাইয়ে দিয়ে তলে তলে বাপ্পার আখেরটা বড় বৌদি গুছিয়ে নিল। আমি তো ভাবছি নিয়ম ভঙ্গের পর বৌদিকে গিয়ে ষষ্ঠাঙ্গে একটা প্রণাম করব। 3 ভাই জানিয়ে লাঠালাঠি করলো। আমার গিন্নি যে কথা পারতে গিয়ে বাপের কাছে জুতো পেটা খেলো। সেই কাজই বৌদি কি মাখন করে সমাধা করে ফেললো। প্রণাম, ধন্য আমার বড় বৌদি। জানেন তো, শ্বশুরমশাই মারা যাওয়ার আগের রাতে তাকে দিয়ে সই করিয়ে নিয়েছে বড় বৌদি মুস্তাফির এগ্রিমেন্টটা। এই কথা এখন এবাড়ির লোকজন 5 কান করছে না অবশ্য, তবে কাজকর্ম চুকু, তখন ঠিক ঝোলা থেকে বেড়ালটা বেরোবে। এবার বলুন তো, আসলি ননিটা কে খেয়ে গেল? ওই অশোক মুস্তাফি। দালাল লাগিয়ে বাড়িটা ধরতে গেলে সে বেটা মিনিমাম 5 থেকে 10% খেয়ে নিত। সেই টাকাটা বাঁচিয়ে ফেলল। আমার গিন্নির কথা যদি সত্যি হয়, তাহলে মাত্র 40-50 হাজার টাকা দাদন দিয়ে এরকম একটা ঘ্যামা পজিশনে এতটা ল্যান্ড মুঠোয় ভরে ফেলা, না মশাই, মুস্তাফি লোকটার হেডে না ব্রেন আছে। শঙ্করের সঙ্গ অসহ্য লাগছে, আবার চুম্বকের মতো টানছেও শুভাশিসকে। একদিক দিয়ে ভালোই হয়েছে। ভালো হয়েছে কি মন্দ হয়েছে সময়ই বলবে। তবে হ্যাঁ, আমি আমার গিন্নিকে পরিষ্কার বলে দিয়েছি, এগ্রিমেন্টে কি আছে তা আমাদের জানার কোনো দরকার নেই। তুমি বেশি কৌতূহল দেখাবে না। তোমার দাদা ভাইদের কাছে তুমি কিছু আশাও করবে না। তারা যদি হক মনে করে কিছু দেয় তো ভালো। আমার মশাই শ্বশুরবাড়ির সম্পত্তির উপরে কোনো মোহফোহ নেই, বুঝলেন কিনা। ওই তো শ্বশুর মশাই আমাকে হোল লাইফ হ্যাকথু করে গেছেন, তবু যে তার মরার পরে তার সেবায় লাগতে পেরেছি, এই অনেক আর কি। তবে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোচ্ছে শঙ্কর। পেছনে ভূতগ্রস্তের মতো হাঁটছিল শুভাশিস। এমন সময় ছন্দা ফোন করলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। বাবা এসেছেন তো, তুমি কি আসবে? হ্যাঁ আসছি। ফোন রেখে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল শুভাশিস, এক্ষুনি ফিরবে। ছাদে সুদীপের হাঁক ডাক শোনা যাচ্ছে। তাকে একবার বলে যাবে কি? কেন বলবে? শুভাশিস এ বাড়ির কে? হনহন করে নিচের বড় ঘর পার হয়ে গেল শুভাশিস। সামনের ঘেরাটোপে তিতির একটা বিশালাকায় দাড়িওয়ালা লোকের সঙ্গে কথা বলছে। লোকটা হাত রাখল তিতিরের মাথায়। ওই কি রঘুবীর? মুস্তাফি মাকে জপিয়েছে, মেয়েকে জপাচ্ছে বাবার শ্যাঙাত। ভালো সুন্দর দৃশ্য, এই পরিবারে এটাই মানায়। ক্ষোভে বিদীর্ণ এক শুভাশিস বাড়ি ফিরে দেখল শিবসুন্দর টোটোর বিছানায় আধশোয়া হয়ে গল্প করছেন নাতির সঙ্গে। বাবার মুখে সেই চিরকালীন সহজ সরল নিরুত্তাপ ভাব। শুভাশিসেরই এক সেট পাজামা পাঞ্জাবি পরেছেন তিনি। একটু যেন ঢোল্লা লাগছে গায়ে। শরীরটা কি একটু ভেঙেছে মানুষটার? কখন এলে বাবা? তা ধরো 11টা নাগাদ। সে তো অনেকক্ষণ। তুমি আগে খবর পাঠাওনি কেন? ছন্দা বলল তুমি নাকি কোন শ্রাদ্ধ বাড়িতে গেছো। কোনো পরিবারের অনুষ্ঠানে গেলে কাউকে বিব্রত করাটা সঙ্গত নয়। তুমি এতদিন পরে এলে বিব্রত হওয়ার কি আছে? তুমি তো এসেই গেছো, যাও জামা কাপড় বদলাবে তো বদলে এসো। নিজের ঘরে এসে শুভাশিসের হঠাৎ মনে হলো মা কেমন আছে জিজ্ঞেস করা হলো না তো। কেন যে মায়ের কথাটা মনে থাকে না। ছি, বাবা কি মনে করলো? খুটখাট শব্দ হচ্ছে অ্যান্টি রুমে। উঁকি দিয়ে শুভাশিস দেখল ছন্দা তার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছে।
পুজো পুজো বাতিক ছন্দার বেড়েই চলেছে। বাবাও ঘরে বসে আছে আর তুমি? আরে এতক্ষণ তো ও ঘরেই ছিলাম, উনি বিশ্রাম করছেন। ঠাকুরের বাসনগুলো এখন গুছিয়ে না রাখলে আমি বাবাকে বলেই এসেছি। ও, তোমার খাওয়া হয়েছে? অনেকক্ষণ। বাবা এসেই না খেয়ে দিয়ে টোটোর সঙ্গে তোমার নার্সিংহোম দেখতে গিয়েছিলেন, তখন আমিও। কি নার্সিংহোম দেখতে গেল হঠাৎ? আমি জোরজার করে পাঠালাম। আমার শরীর স্বাস্থ্য নিয়ে এমন জেরা শুরু করেছিলেন, আমার খুব লজ্জা করছিল। তুফান কিছু বলেছে বোধহয়? সম্ভবত। মার কথা কিছু বললো বাবা? না, নতুন খবর কিছু নেই, আগের মতোই। যাক, তাও ভালো। আচ্ছা শোনো, একটা কথা বলবো। কি? আমাকে কিছু খেতে দেবে? কি খাবে, রুটি না ভাত? যা জুটবে। শোনো, ডাইনিং টেবিলে দিও না, রান্নাঘরে দাও। কেন? আমাকে এখন খেতে দেখলে বাবা খুব অস্বস্তিতে পড়বে, ভাববে বাবার জন্য আমি না খেয়ে চলে এসেছি। তো বাবাকে বলে দিতে পারো তুমি শ্রাদ্ধ বাড়িতে খাও না, অনেকেই তো খায় না। কি বলছো? মিথ্যে বলবো বাবাকে? পৃথিবীর আর সবাইকে মিথ্যে বলা যায়, তাই না? এই মুহূর্তে তোমাকেও আমি একটা সত্যি কথা বলতে পারি। কি? আমি তোমাকে ভালোবাসি ছন্দা। টেবিলে একটা ইনল্যান্ড লেটার পড়ে রয়েছে, খোলা। কাঁধ থেকে স্কুল ব্যাগ নামিয়ে ভুরু কোঁচকালো তিতির। দাদার চিঠি। ডিয়ার মা, পৌঁছেই একটা চিঠি দিয়েছিলাম, নিশ্চয়ই পেয়েছো। এখানে এভরিথিং ইজ ফাইন। আমার ট্রেনিং মানে প্রি সি কোর্স ফুল সুইংয়ে চলছে। হেভি খাটুনি। ইন্দ্রনীল রায় তাতে অবশ্য ঘাবড়ায় না। সানরাইজের আগে সে ঘুম থেকে ওঠে, এক প্রস্থ পিটি করে, ব্রেকফাস্ট সারে, তারপর হোল ডে ক্লাস আপ টু বিকেল। মাঝে অবশ্য লাঞ্চ ব্রেক আছে। এত খাটাচ্ছে কেন জানো মা? 3 মাসে শিপিংয়ের 8টা কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হবে। ফায়ার ফাইটিং, সার্ভাইভাল অ্যাট সি, ওশিয়ানোগ্রাফি, এইসব। আমি খাটুনিটা খুব এনজয় করছি। আর নিউ লাইফ। শুধু এখানকার রান্না বান্নাগুলো যদি একটু ভালো হতো। মাছ মাংস নিরামিষ সব এক টেস্ট। টক দই কম্পালসারি, যাচ্ছে তাই। জানো তো মা, এই খেয়ে আমি ওয়েট গ্যাদার করছি। ফ্যাট নয়, সলিড হেলথ। আগের চিঠিতে যে ওড়িয়া রুমমেটের কথা বলেছিলাম, সে এখন অন্য একজন ওড়িয়া ছেলের সঙ্গে শিফট করে গেছে। আমার প্রেজেন্ট রুমমেট একজন তামিল। তার পুরো নাম কি জানো? কুম্ভকানম শ্রীনিবাস রাঘবন সৌম্য নারায়ণ। তিতিরকে নামটা মুখস্থ করতে বলো, আমি গিয়ে দৌড়বো। আমরা অবশ্য ওকে ন্যারি বলে ডাকি। ন্যারি খুব নার্ভাস টাইপের ছেলে, অর্থোডক্স ভেজ, আমাকে ভীষণ মানে। আর কি, ক্লাস থেকে ফিরে সুইমিংয়ে যাওয়ার আগে চিঠি লিখছি। এখানে ঠান্ডা বেশ কম, ভোরের দিকেই যা একটু শীত করে। আশা করি দাদুর কাজকর্ম সব ভালোই ভালোই চুকে গেছে। তোমরা বড়রা আমার প্রণাম নিও, ছোটদের ভালোবাসা দিও। ইতি, বাপ্পা। ও আরেকটা কথা, কাল আমাদের একটা রিয়েল শিপে ট্রেনিং হবে। দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। রাতে ঘুম হবে কিনা জানি না। শুধু নিজের কথা আর নিজের কথা। দাদাটা কেন যে এমন স্বার্থপর হলো? আগে ওই আমি ভাবটা ছিল। আমার জামা, আমার জুতো, আমার টেপ, আমার ক্যাসেট। দূরে চলে গিয়ে এখন যেন নিয়ম রক্ষার সম্পর্ক রাখছে। একবারের জন্য কারোর খোঁজ খবর করলো না। আমি না হয় ছিচকাতুনি, ঝগড়াটি, কিন্তু মা কেমন আছে তাও জানার ইচ্ছে নেই। আশ্চর্য। অথচ এই দাদার জন্য ছোটকার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে আনলো মা। ভরা বিকেলেও কেমন সেঁতিয়ে আছে বাড়িটা। আগেও যে এ বাড়ি অহরাত্র মুখর থাকতো তা নয়, তবু যেন এমন পাষাণপুরি ছিল না। অশৌচের কদিন বাড়িতে তাও একটা অন্য ধরনের প্রাণ ছিল। লোকজন আসছে, কথা বলছে, বাবা হঠাৎ হঠাৎ ডুকরে উঠছে, এই কথা সেই কথা। ক্রিয়াকর্ম মিটতেই সব কেমন ধু ধু। খক খক কাশির শব্দটা নেই, অ্যাটমের হুড়ুদ্দুম নেই। কাকিমাও আজকাল ফিসফিসিয়ে বকাবকি করে অ্যাটমকে। মিনতি সন্ধ্যার মাও কথা চালাচালি করে নিচু পর্দায়।
এমন নির্ঝুম বাড়িতে দুদণ্ড তিষ্ঠনো যায়? সপ্তাহে 7 দিনই যে কেন তিতিরের টিউটোরিয়াল থাকে না। জলখাবার খেতে নিচে যাওয়ার আগে বাবার ঘরে ঢুকল তিতির। ঘর শুনশান, শয্যা নিভাঁজ, বাবা নেই। কি যেন সন্দেহ হওয়াতে পায়ে পায়ে ছাদে এলো। যা ভেবেছে তাই, কালকের মতোই ছাদের মধ্যিখানে বেদিতে বসে আছে বাবা। পশ্চিম আকাশ থেকে সূর্যরশ্মি এসে পড়ছে মাথায়। মলিন রোদমাখা দেহটাকে আরো যেন শীর্ণ দেখাচ্ছে। বাবা, মুখে রোদ পড়ছে তো, এভাবে বসে আছো কেন? রোদ্দুর কই, লাগছে না তো। কাল যে বললে আজ থেকে বেরোবে, তার কি হলো? আর ইচ্ছে করলো না রে। রঘুবীর বাবু আজ আসেননি? হ্যাঁ, সে তো রোজই আসে। তা বেরোলে না কেন? ওই যে বললাম, ইচ্ছে হলো না তাই। ইচ্ছে না হলে চলবে? কাজকর্ম করতে হবে না? কি আর হবে, জীবন তো অনেক দেখলাম। আজ সকালে ছিল, কাল সকালে নেই। বসে বসে এই বিকেল দেখাটাই ভালো, বুঝলি? তুমি কাজে না বেরোলে দাদুর আত্মা শান্তি পাবে না বাবা। হ্যাঁ বলছিস? তবে তো বেরোতেই হচ্ছে। 2 সপ্তাহ ধরে এক কথা শুনছি, তুমি আর বেরিয়েছো। তুই আবার তোর মায়ের মতন করে কথা কেন বলছিস তিতির? মায়ের মতন অত কেজো হোস না। আমাকে আমাকে একটু শান্তিতে থাকতে দে। এত শোক ভালো লাগে না তিতিরের। দাদুর মৃত্যুতে সেও কম কষ্ট পায়নি। বাবার মতো না হলেও দাদুও তো তার কম আপন ছিল না। এ বাড়িতে তিতির ছাড়া কার সঙ্গেই বা মনের প্রাণের কথা বলতো দাদু? ঠাকুমার চলে যাওয়াটা ভালো মনে নেই তিতিরের। সেভাবে দেখতে গেলে এটাই তার জীবনের প্রথম মৃত্যু শোক। প্রথম প্রথম কয়েকদিন বুকটা ফেটে যেত তিতিরের, চোখ ভেঙে জল আসতো। তারপর তো একসময় থিতিয়েও এলো কষ্ট। বন্ধুদের সঙ্গে হাসি গল্প করার সময় এখনো হঠাৎ হঠাৎ দাদুর মুখটা স্পষ্ট দেখতে পায় তিতির। তোবড়ানো গাল, পিটপিটে চোখ, ঘুগনি খাওয়ার জন্য ছটফট করছে। মনটা ভার হয়ে আসে তিতিরের, অজান্তেই ভিজে যায় চোখ। তা বলে কি দিবারাত্র দুঃখ আঁকড়ে থাকলে চলে? কাকিমা ঠিকই বলে, রোগ ব্যাধির জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিক থেকে বেঁচে গেছে দাদু। বাবা বোঝে না, বাবাটা বড্ড ইমোশনাল। বাবা এত ভেঙে পড়ল কেন? দাদুর মৃত্যুর রাতে বাড়ি ফেরেনি তাই? থাকলেও তো মৃত্যুটা টের পেত না। এত ডিপ্রেশনের কোনো মানে হয়? তিতির সিঁড়িতে গিয়েও ফিরে এলো। দাদারা চিঠি এসেছে। হ্যাঁ, তাই নাকি? দাদা খুব মজায় আছে, কত কি ট্রেনিং নিচ্ছে, নতুন নতুন বন্ধু হয়েছে। এনে দেবো, চিঠিটা পড়বে? আদিত্য রা কাড়ল না, আবার সেই নীরব অবসন্নতার কোলে ঢুকে গেল। নিচে ফোন বেজে উঠল। কাকিমা নেই। দ্রুত নেমে এসে ফোন ধরল তিতির। ঝুলনের গলা, ভীষণ উত্তেজিত ঝুলন। হ্যালো। এই জানিস, দারুণ এক্সাইটিং নিউজ। এই মাত্র দেবস্মিতা আমাদের বাড়িতে এসেছিল। এতদিন পর হঠাৎ? লেডি ব্রবনের গল্প শুনিয়ে ফাট মারতে এসেছিল বুঝি? আরে না না, ওর দিদিটার বিয়ে ফেব্রুয়ারি 10-এ। এখান থেকে হিয়ার বাড়ি গেল। কাল বোধহয় তোকে কার্ড দিতে যাবে। যাক, এতদিনে দেবস্মিতাটার হাড়ে বাতাস লাগবে। এই সুস্মিতাদি কোন একটা কলেজে পার্ট টাইম করছিল না? হ্যাঁ, ওই কলেজেরই ফুল টাইমারকে তো বিয়ে করছে। মানে লটঘট কেস। সুস্মিতাদি প্রেমে পড়লো। এই যে দেখি জলে ভাসে শিলা। পৃথিবীতে এখনো অনেক কিছু দেখা তোমার বাকি আছে কুকুমনি। শুধু প্রেমেই পড়েনি। দেবস্মিতা বলছিল সুস্মিতাদি হবু বরের সামনে নাকি একেবারে চুচুর মুচুর হয়ে থাকে। তার নাকি সুস্মিতাদির থেকেও বেশি ফান্ডা। ঠিক হয়েছে, সারা জীবন চাপে থাকবে। তাই যেন হয়। এখন রাখি রে, কাল স্কুলে গিয়ে হিয়ার সঙ্গে কথা বলে কি গিফট দেওয়া যায় ফাইনাল করে নেব, কেমন? ছটপট করছিস কেন? বেরোচ্ছিস কোথাও? অর্ণবের সঙ্গে অ্যাপো নাকি? আরে না রে,
অর্ণবের সঙ্গে আমার কাট অফ হয়ে গেছে, তোকে কথাটা বলার চান্স পাইনি। সে কি? কবে? কেন? অর্ণবের ফ্যামিলিটা ভালো নয় রে। কি বলছিস? ওর বাবা গভর্নমেন্ট অফিসার না? হতে পারে, তবে টেস্টটা খুব লো। বাড়িতে লুঙ্গি পরে বসে থাকে। সে তো আমার বাবাও মাঝে মাঝে লুঙ্গি পরে, দাদুও পরতো। তোদের কথা আলাদা, তোর বাবা তো কোনোদিন আমার শ্বশুর হতে যাচ্ছে না। লুঙ্গি আমি একদম স্ট্যান্ড করতে পারি না রে। একটা লুঙ্গি পরা লোক খালি গায়ে বসে বসে বগল চুলকোবে, সে হবে আমার শ্বশুর? ইম্পসিবল। তাহলে তোদের এতদিনের রিলেশন? আরে রিলেশন আবার কি, একটা ফ্রেন্ডশিপ ছিল। 7-10 দিন একসঙ্গে ঘুরেছি, ও আমাকে 2টো চুমু খেয়েছে, আমি ওকে 2টো চুমু ফেরত দিয়েছি, ব্যাস, রিলেশন ইজ ওভার। এখন রাখি রে। তিতিরের গা শিরশির করে উঠল। এত সহজে সম্পর্ক গড়ে ওঠে, এত তুচ্ছ কারণে ভেঙেও যায়। চুমু খাওয়া কি কোল্ড ড্রিঙ্কস কুলপি খাওয়ার মতো নিছকই একটা নগণ্য আইটেম? সেখানে মনের কোনো ভূমিকা নেই। ফোন রেখে দিল ওরা। তিতির তৈরি হয়ে বেরিয়ে এলো। বড় রাস্তায় এসে পুরনো স্কুলের দিকে হাঁটছিল তিতির। এ পথ দিয়ে এখন সে টিউটোরিয়ালে যায়। এমনি এমনি হাঁটতে বেরোলেও এই পথটাই তার বেশি পছন্দ। শৈশব থেকে গড়ে ওঠা অভ্যেসে এ পথেই ভারী নিশ্চিন্ত বোধ করে সে। স্কুলের কাছে এসে গতি থেমে যায় তার। গেটের এপাশ থেকে তৃষ্ণার্ত চোখে সবুজ মখমলের মতো মাঠটাকে দেখে। পুরো দেখা যায় না, আধ ভেজানো গেটের ফাঁক দিয়ে যতটুকু দৃষ্টি যায় ততটুকুই নয়নের সুখ। বৈজু দারোয়ান দেখতে পেয়ে বেশ কয়েকবার ডেকেছে তিতিরকে, তবু সে ভেতরে ঢোকেনি। কি হবে গিয়ে? সবই তো অন্য মুখ। তিতিররা কেউই নেই সেখানে। ফেলে আসা জায়গায় আর কি সেভাবে ফিরতে পারে কেউ? আজ স্কুলের সামনে গিয়ে তিতির দেখল গেট পুরো বন্ধ হয়ে গেছে। বৈজু দারোয়ানও ধারে কাছে নেই। হাই, কি খুঁজছো? সুকান্ত, তোমার কি দরকার? আরে খেপছো কেন? আমি কখন থেকে তোমার পাশে পাশে হাঁটছি, তুমি একবারও ঘাড় ঘুরিয়ে দেখছো না? রাস্তার রোমিওদের দেখা আমার স্বভাব নয়। টু হুইলারটা নেই, গ্যারেজে গেছে। দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তিতির হাঁটা শুরু করল। বলছি যে কোন গ্যারেজে গেছে জিজ্ঞেস করলে না? প্রয়োজন নেই। হ্যাঁ, জোর ভিড়িয়ে দিয়েছিলাম মিনি বাসের সঙ্গে। এক চুলের জন্য জানে বেঁচে গেছি। ঘাড়ে না হেভি চোট লেগেছিল, কোনোইতে 3টে স্টিচ, মাথায় 4টে। দেখো 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 না, এই ক্রেপ ব্যান্ডেজ জড়ানো আছে। পুরো 21 দিন বিছানায় পড়েছিলাম। শুয়ে শুয়ে না তোমার জন্য খুব মন কেমন করতো, বুঝলে? বাবা ফতোয়া জারি করে দিয়েছে, আমাকে আর টু হুইলার চড়তে দেবে না, গ্যারেজ থেকে নাকি ডিসপোজ করে দেবে। আচ্ছা, ভালোই হলো, কি বলো? তুমি আমার এই গাড়িটাকে সহ্য করতে পারতে না? আমি তোমাকেও সহ্য করতে পারি না। সে কি আমি বুঝি না? আচ্ছা, আমাকে কি তোমার বাজে ছেলে মনে হয়? ভালো তো কিছু দেখি না। আমার কিন্তু তোমার সব কিছুই ভালো লাগে। সেই যে সিনেমা দেখতে গিয়ে তোমায় দেখলাম, ফ্র্যাঙ্কলি বলছি, প্রথমে তোমার ওই ঝুলন বলে বন্ধুটাই টার্গেট ছিল, হেভি ড্যাশি। কিন্তু তোমায় দেখেই সব কেমন গুবলেট হয়ে গেল, আর কাউকে চোখেই লাগে না। তোমার মতন এত সুন্দর মেয়ে আমি আর লাইফে দেখিনি। হাসলে কোথায় লাগে জুহি মাধুরী, আর রেগে গেলে এই তুমি শ্রীদেবীর চালবাজ দেখেছো? এখন তোমার চালবাজি দেখছি। বেশি মাস্কা মেরো না, সুবিধা হবে না। আমার মন মেজাজ একদম ভালো নেই। ও, সেই দাদু মরেছে বলে এখনো শোক? ওভাবে বলবে না। দাদু আমার কতখানি ছিল তুমি বুঝতে পারবে না। এই সরি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার মা যখন মরে গেল আমার তো মনে হয়েছিল আমি আর বাঁচবই না। তারপরে দেখো, এই তো দিব্যি হেসে গেলে আছি। হ্যাঁ হ্যাঁ, এক একদিন রাত্রিরে মায়ের কথা খুব মনে পড়ে, তখন হেভি মানে মোচড় মারে বুকটা। একা একাই কাঁদি, মায়েরই কাঁদি। এই তুমি হাসছো না তো? তোমার মা নেই আগে বলনি তো? নেই কে বললো? দুটো আছে। একটাকে বাবা নিউ আলিপুরে ফ্ল্যাট দিয়ে রেখেছে, আর একটা কানানি ম্যানশনে থাকে। আচ্ছা যাই হোক,
আমি কিন্তু আমার বাবার চোখের মনি। হ্যাঁ, আমার জন্য বাবা একদম জান দিয়ে দিতে পারে। কবে মারা গেছেন তোমার মা? অনেক দিন, আমি তখন 10 বছরের। স্কুল থেকে ফিরে দেখি মা নেই। দুপুরবেলায় নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল মা। আমার মামা মাসিরা অবশ্য অন্য কথা বলে, বাবাই নাকি একা বাড়িতে। ব্যাস চুপ করো তুমি, অন্য কথা বলো। নিজের অজান্তেই সুকান্তর হাত চেপে ধরল সে। জয়শ্রী ছুরি দিয়ে আলু কাটতে কাটতে টিভি দেখছিল। কন্দর্পকে দেখে বেশ অবাক হলো। কি রে, তুই হঠাৎ এই সন্ধেবেলায়? দিদির বাড়ি এলে আবার কৈফিয়ত দিতে হয় নাকি রে? নে নে, একটু চাফা চড়া, একটু খাবার দাবার খাওয়া। ভাই দেবে, ঝন্টুটা নেই তো? না, কেন রে? এমনি সন্ধেটা মাটি করতে চাই না তাই। তা তোর বর কোথায়? রোববারেও পাম্পে পাম্পে ঢু মারছে নাকি? শঙ্করদা মাইরি, একদিনও ইনকাম বাদ দেবে না। বলার সঙ্গে সঙ্গে শঙ্করের আবির্ভাব, সঙ্গে একটা মিস্ত্রি মতো লোক। কন্দর্পকে না দেখেই সোজা ঢুকে গেল ভেতরে। শোয়ার ঘরের আলমারি খুলল ঘটাং করে, বন্ধ করল, আবার হনহন করে বেরিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। আরে শালা বাবু যে, তুমি কতক্ষণ? এই এলাম। তা আপনি আজকে খুব ব্যস্ত বুঝি? হ্যাঁ, ওই লিটল বিট। যাক, দেখা হয়ে ভালোই হলো। তোমার সঙ্গে কথা আছে ভাই, বসো একটু। আমাকে কতদূর যেতে হবে? আপনি কখন ফিরবেন তার ঠিক নেই। বাজে বকো না তো বেশি, বসতে বলেছি বসো। আরে কথা আছে, কথা আছে বলছি যখন তখন কথা আছে, ফাঁকা কথা নয়। তোমার ইন্টারেস্টের সওয়াল। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। তুমি যাবে না কিন্তু। শঙ্কর দুধ দাঁড়িয়ে চলে গেল। কন্দর্প একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল, চটি মতন, খেলার পত্রিকা। পাতায় পাতায় ছবি, রঙিন, সাদা কালো, ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস, হকি। ময়দানের প্রচুর চুটকি খবরও রয়েছে। কিছুই দেখছিল না কন্দর্প, পড়ছিলও না। শঙ্কর এসে কি বলবে তা নিয়ে সে খুব ভাবিতও নয়। হবে কোনো সাংসারিক জটিল কূটকৌশল। এই নে, তোর জন্য গরম গরম কটা কচুরি ভেজে আনলাম। আরে বাস, কি ফ্লেভার! কি রে, শঙ্করদা কারুর ক্ষেত থেকে কড়াইশুটি ঝেপে এনেছে নাকি? এই, সব সময় ওকে নিয়ে ফাজলামো করিস কেন বলতো? ফাজলামি? শঙ্করদাকে নিয়ে? তাও আবার শঙ্করদার গুহাতে বসে? আমার ঘাড়ে একটাই মাথা আছে রে। দেবুন একটা কাঞ্চাপাটি। চুপ। এই যে এসে গেছি। দেখো ঘড়ি, দেখো কতক্ষণ লাগলো। বসো বসো। বলুন, কি বলবেন বলছিলেন? বলছি বড় বৌদির সব পরিশ্রম তো ভস্ম হয়ে গেল হে। কেন? কেন তুমি আমায় প্রশ্ন করছো? কেন ইউ? অশোক মুস্তাফি তো তোমারই প্রমোটার গো। তুমি তো তারই বইয়ে শুটিং করে বেড়াচ্ছ। তুমি তার কাছের লোক, পেয়ারের লোক। তো খবরটা তো তোমারই আগে জানা উচিত ছিল নাকি? হেঁয়ালিটা ছেড়ে একটু স্পষ্ট করে বলুন। আরে শালা বাবু, চটো কেন বলো তো? সামান্য ঠাট্টাও বোঝো না? সেদিন তোমার মুস্তাফি বাবু আমাকে বললেন। মুস্তাফি বাবুর সঙ্গে আপনার কোথায় দেখা হলো? সেই সব কথায় কাজ নেই ভায়া। কোথায় দেখা হলো সেটা বড় কথা নয়, ব্যাপার হলো কি কথা হলো সেইটাই আসল। ধরো আমাদের চিনে বাজারের ফুটপাতে দেখা হয়েছিল। উনি কাচের বয়াম কিনছিলেন আর আমি বেতের ঝুড়ি। তা শোনো, মুস্তাফি বাবু বললেন, এত প্ল্যান প্রোগ্রাম ছকলাম, পুরো এগ্রিমেন্টটাই বেকার গেল। কি দুর্দৈব। আমি আবার জিজ্ঞেস করলাম কেন? উনি বললেন, যার সঙ্গে লেখাপড়া তো কাজ শুরু হওয়ার আগেই তো তিনি ইহদাম ত্যাগ করলেন। এখন আমাকে আবার নতুন করে এগ্রিমেন্ট করতে হবে সব কজন ছেলে মেয়ের সঙ্গে। উনি দুঃখ করছিলেন জানো তো, মাঝখান থেকে ওর 1050 টাকা নাকি জলে গেল। তা আমি ওকে বললাম, অত হাহুতাশ করছেন কেন? চাঁদু আছে, আমাদের চাঁদু, আমরাও আছি, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। থামলেন কেন? বলুন বলুন, বলে যান। আরে হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবেই। তো ওর কথা শুনে মনে হলো ওর মনোগত বাসনা, তোমরা 4 ভাই বোন একদিন একসঙ্গে বসো, ওনার সঙ্গে বসো, এগ্রিমেন্ট নিয়ে একটু আলোচনা করো।
যদি কারোর কোনো আপত্তি না থাকে তবে ওই বয়ানটাই সাজিয়ে গুছিয়ে উনি পাঠিয়ে দেবেন, তখন তোমরা 4 জন সই মেরে দিও। অশোকদা এত কথা বলল আর সেটা আমাকে বলেননি? দেখো, আমি অবশ্য এগ্রিমেন্টের বয়ান ফয়ান জানি না, তুমি জানতে পারো। তা বলছি ভাইয়া, এই 50,000 টাকাটা বড় বৌদি কোন অ্যাকাউন্টে পেল? অশোকদা এত কথা বলল আর সেটা বলেননি? না, বলবো করছিল, আমি সেরকম গা করলাম না। আফটার অল এটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ম্যাটার, বাইরের লোকের কাছ থেকে আমি সব কথা শুনবো কেন বলো তো? খারাপ লাগে না? তুমিই বলো, এটাকে আমি ঠিক করিনি বলো? দেখুন, শ্বশুরবাড়ির ফ্যামিলি ম্যাটার, আপনারই বা জেনে কি হবে শঙ্করদা? হ্যাঁ, তা ঠিক। তবে কিনা তোমার দিদি তো এর মধ্যে আছে, তাই জিজ্ঞেস করা। তা তোমরা তো বলে বসছো কবে? সে দিদিকে জানিয়ে দেব। ঠিক আছে, জানিও। পরদিন দুপুরেই অশোক মুস্তাফির অফিসে গেল কন্দর্প। গিয়েই শোনে যা ভেবেছে তাই। শঙ্কর নিজেই অশোকদার অফিসে এই ঠান্ডায় 3 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, 8টা সিগারেট ধসিয়েছে এবং জ্বালিয়েছে বহুক্ষণ। হেন প্রশ্ন তেন প্রশ্ন, প্রশ্নের আর তার শেষ নেই। শঙ্করের মতো এমন স্যাম্পল আত্মীয় কোত্থেকে জোটালো কন্দর্প? মুখ লাল করে কন্দর্প হজম করল সব কথা। শুটিং নিয়ে 2-4টে দরকারি কথা বলে বাড়ি ফিরে এলো। ইন্দ্রাণী প্রেসে ছিল, তাকে ডেকে নিয়ে এলো নিজের ঘরে। তারপর গম্ভীর মুখে বলল, এবার তো আমাদের সবাইকে একদিন একসঙ্গে বসতে হয় বৌদি। কিসের বসা? বাবা তো আর নেই, ভাই বোনেদের মধ্যে এখন খোলাখুলি কথা হওয়াটা খুব প্রয়োজন। তারা কিসের? হবে না হয়? না না, তারা আছে। মেজদা যে সাকসেশন সার্টিফিকেট বার করার কথা বলছিল, সেটার কি হলো? তোমার দাদার যে অবস্থা, দীপু বলছিল আর কটা দিন। নো মোর আর কটা দিন। তুমি মেজদাকে শিগগিরই মিটিংটা ডাকতে বলো। এত উতলা কেন হয়ে পড়ছো চাঁদু? কারণ আছে। আই ক্যান স্মেল আ ফিউম। বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি বৌদি। ইন্দ্রাণী স্লথ পায়ে চলে গেল। শুয়ে আছে কন্দর্প, শুয়েই আছে। বিয়ে বাড়ি একটু ঝিমিয়ে পড়েছিল। বর আসতেই সব চাঙ্গা। সানাই আবার জোর সুর তুলেছে, শাঁখ আর উলুধ্বনিতে ঝালাপালা হয়ে গেল কান। ছুটোছুটি শুরু হয়েছে চারদিকে, সকলে হুড়মুড়িয়ে বর দেখতে চলেছে। বরের পেছন পেছন বরযাত্রীদের বাসও এসে গেল। বিয়ের জন্য ভাড়া করা বাড়ি এখন ভিড় আর কলরবে টইটুম্বুর। বর বসেছে একতলায়, কালচে লাল ভেলভেটের তাকিয়ায় ভর দিয়ে। তার দুপাশে ফুলদানিতে রজনীগন্ধা, মাথার পেছনে টাটকা গোলাপের জালি। এই মাঘেও অল্প অল্প ঘামছে। বেচারা সম্ভবত ধুতি পরার অস্বাচ্ছন্দ্যে, অথবা মোটা মালা। টোপরটি তার পাশে খুলে রাখা। পুঁচকে এক নিদবর সেটাকে মূল্যবান ধনরত্নের মতো আগলে বসে আছে। তিতিররা দরজায় উঁকি দিচ্ছিল, হাসছিল, গা টেপাটেপি করছিল, আবার হাসছিল। কোত্থেকে যেন উড়ে এলো দেবস্মিতা। ভারী বেনারসিটা সামলাতে সামলাতে বলল, কিরে তোরা এখানে দাঁড়িয়ে কেন? আয় ইমনদার সাথে আলাপ করিয়ে দি। তিতির বিদীপ্তাকে ঠেলল, বিদীপ্তা অনিতাকে। আবার কুলকুল হাসি। আলাপ তো করতেই পারি, কিন্তু তিতিরকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেন? তিতিরকে একবার দেখলেই কেলো সুস্মিতাদির হোল টাইমার তিতিরের পার্ট টাইমার হয়ে যাবে। মানে রিয়েলি? মঞ্জিমা রায় কিন্তু আজকে কাঁপিয়ে দিচ্ছে। তার কতজন যে আজ বিয়ে বাড়িতে বিন্দাস হয়ে যাবে তার ঠিক নেই। যাবে কি রে? গেছে। বরযাত্রীদের একজন তিতিরকে দেখতে গিয়ে 3 বার গেটে হোঁচট খেলো। যা, আমি কি এমন সেজেছি রে? সাজগোজ সত্যি আজ তিতির বেশি করেনি। ঢালা জরিপাড় টিয়া রঙের কাঞ্জিভারাম পড়েছে একটা,
গলায় রূপোর ওপর সোনার জল করা মায়ের নেকলেস, কানে ছোট্ট ঝোলা দুল, হাতে কয়েক গাছা সরু সরু চুড়ি, কপালে কুমকুমের টিপ, চোখে আলগা আইলাইনার, আর ঠোঁটে হালকা লিপস্টিক। চুলে প্রথমে বিনুনি করেছিল, কাকিমা জোর করে ধরে সুইস রোল করে দিল। খোঁপাতে জুঁই ফুলের মালা, এইটুকুতেই সে যেন আজ রূপকথার রাজকন্যা। পথ ভুলে ঢুকে পড়েছে এক আলোময় বাড়িতে। শাঁখ উলু শুরু হয়েছে, তিতিররা ছুটল পড়িমড়ি করে। বর দাঁড়িয়ে আছে ছাদনা তলায়, পিঁড়িতে চেপে তাকে পাকে পাকে বাঁধছে সুস্মিতাদি। সুস্মিতাদির লাকটা ভালো, তবে বরটাকে যেমন এক্সপেক্ট করেছিলাম তেমন নয়, জোশ নেই। সুস্মিতা দিয়ে দাপাবে। সুস্মিতাদি আর ওর বর চশমা খুলেনি কেন রে? চশমা পরে কি শুভ দৃষ্টি হয় নাকি? চশমা খুললে কেউ কাউকে দেখতেই পাবে না, হয়তো নাপিতটার সঙ্গে সুস্মিতাদির শুভ দৃষ্টি হয়ে যাবে। সুস্মিতাদির দিকে খোলা চোখে না তাকানোই ভালো, চশমাটা বরং ঢালের কাজ করছে। বেশিক্ষণ হাহাহিহি টিকা টিপ্পনির সুযোগ পেল না তিতিররা। ডাক পড়েছে খাওয়ার, সেই পরিচিত আইটেম যা গত 5 বছর ধরে প্রতিটি বিয়ে বাড়িতে খেয়ে আসছে তিতির। রাধাবল্লভী, আলুর দম, চিলি ফিশ, পোলাও, মুরগি আর শেষ পাতে আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আবার হিয়ার কথা উঠল। অনিতা বলল, এই হিয়ার কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি রে? হতেই পারে, আমাদের স্কুলের বেশিরভাগ ফ্রেন্ডই তো বয়। আরে সেরকম নয়, সামার স্পেশাল। মৌসুমি বলছিল হিয়াকে নাকি 2 দিন আগে গঙ্গার ধারে আইসক্রিম পার্লারে দেখেছে একটা ফর্সা মতন ছেলের সঙ্গে। মৌসুমিকে দেখে হাত নেড়েছে, কিন্তু ছেলেটার সঙ্গে আলাপ করিয়ে দেয়নি। রাজা বা রাজু এরকম ধরনের নাম হবে ছেলেটার। তিতিরের গায়ে কাঁটা দিল। রাজর্ষি নয় তো? বুঝেছি, তোরা রাজর্ষির কথা বলছিস। হিয়া রাজর্ষিকে তো এখন সর্বত্রই একসঙ্গে দেখা যায়। রাজর্ষির বাবা ঘ্যামচে এক ডাক্তার, হিয়া ডাক্তারি পড়বে তো, তাই এখন থেকে লাইন করছে। তিতিরের জিভ কটু স্বাদে ভরে গেল। রাজর্ষি? এ যা শুনছে এ তো নিছক বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু। কেন এমন হবে? অজান্তেই নাকের পাটা ফুলে উঠল তিতিরের। কেন টোটোর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে হিয়ার? খাওয়া দাওয়ার পর তিতির তিলমাত্র দাঁড়াল না। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নেমে শাঁ শাঁ করে পার হলো রাস্তা, পূর্ণ গতিতে ছুটে আসা মারুতির পরোয়া না করে। যুক্তি বুদ্ধি কোনো কিছুই মাথায় কাজ করছে না তিতিরের। সাংঘাতিক অস্থির অস্থির লাগছে। কেন লাগছে? হিংসে? টোটো তো তার এমন কিছু বন্ধু নয়। টোটোকে কি আদৌ বন্ধু বলা যায়? জানে না তিতির, শুধু হাঁটছে হন হন করে। ওষুধের দোকান থেকে বেরোচ্ছে বিষ্ণুপ্রিয়াদি। তিতিরকে দেখে হাত নাড়ল, প্রত্যুত্তর দিল না তিতির। হাঁটছে। উফ, বাড়ি এত দূরে কেন? বাড়ির গেটে এসে ক্ষণিক থমকালো তিতির, বড় বড় দম নিল। সদ্য পুষ্ট হয়ে ওঠা বুক উত্তেজনায় হাপরের মতো উঠছে নামছে। বড় ঘর অন্ধকার। অন্যদিন ঘরটা পেরোতে গেলে বুক ছমছম করে ওঠে তিতিরের। মনে হয় দাদু যেন ছবি থেকে তাকিয়ে আছে। আজ দৃকপাত না করে পার হয়ে গেল অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে টান মেরে খুলে ফেলল জুঁই ফুলের মালা, পিষে ফেলল আঙুলে। কে? তিতির এলি? তিতির প্যাসেজে নিশ্চল, চেতনায় ফিরল। মা, বড় কাকার ঘরে মা এখন কি করছে? বলছি শোন না, ও ঘরে না আলোটা বোধহয় জ্বেলে এসছে, ভুল হয়ে গেছে, একটু একটু নিভিয়ে দিস তো। আলো বন্ধ করে খাটে গিয়ে বসল তিতির। বসেই রইল কয়েক মিনিট। সহসা যেন ছেড়ে যাচ্ছে শরীর। অসম্ভব ক্লান্ত লাগছে, উঠতে ইচ্ছে করছে না। উফ, চোখ মুখ দিয়ে আগুন ছুটছে কেন? শাড়িটা খুলে নাইটি পরে নিল তিতির। শাড়িটা পাট করতে করতে একটু স্থিত হলো। টলমলো পায়ে বাথরুমে গেল।
ছটাস ছটাস করে জল ছেটালো মুখে। জল এখনো বেশ ঠান্ডা, ধীরে ধীরে শীতল হচ্ছে প্রাণ। বাথরুম থেকে বেরিয়ে একটু দাঁড়ালো তিতির। কি কথা হচ্ছে মা আর বড় কাকার? মায়ের স্বর এমন করুণ শোনাচ্ছে কেন? তোমাকে এই দায়িত্বটা নিতে হবে বৌদি। আমি কেন দিব? তোমার দাদা কি আমার কথা শোনে? এতকাল দেখেও তোমার দাদাকে চিনলে না? তবু যেটুকু শোনে তোমার কথাই শোনে, এত দূর এগিয়ে আর পিছনো যায় না বৌদি। বাড়িটা না হয় নাই ভাঙা হলো দীপু। মুস্তাফিকে তুমি টাকাটা দেবে কি করে? হুট করে তুমি তার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিলে, বাবাকে দিয়ে সই করানোর পর স্যাড ঘটনাটা ঘটে গেল। আমি মানি সেদিনই বাবার মৃত্যুটা একটা মিয়ার কোইন্সিডেন্স, যাকে বলে কাকতালীয়, কিন্তু স্টিল তারপরে কি আর তুমি ফিরতে পারো? কাম টু রিজন বৌদি, মেক দাদা ফিল বাড়ি ভাঙাটা সকলের ভালোর জন্যই হচ্ছে। চাঁদু মুস্তাফিকে যেই সার্টিফিকেটই দিক, তুমি নিশ্চয়ই বুঝে গেছো মুস্তাফি খুব সরল লোক নয়। দেখছো না বাবা মারা যাওয়ার পর থেকেই কেমন একটা মেন্টাল চাপ তৈরি করছে। ইন্দ্রাণী চুপ। রুনা কি যেন বলছে নিচু গলায়, শোনা যাচ্ছে না। তিতিরের খুব শীত করছিল। শুনছো? এই শুনছো? কে? আমি। ও তুমি, বলো। শোনো না, একটু কথা ছিল। আদিত্য ফ্যাল ফ্যাল করে তাকালো। চোখ থেকে এখনো বিস্ময় কাটেনি তার। ইন্দ্রাণী খোলা দরজার দিকে একবার তাকিয়ে নিল। সুদীপদের ঘর অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, কেউই এখন এদিকে আসবে না। তবু ভেজিয়ে দিয়ে এলো দরজাটা। মশারি তুলে আদিত্যর বিছানায় এলো, বসল মুখোমুখি। আদিত্যর মুখে অদ্ভুত সন্ত্রস্ত ভাব। হাঁ করে দেখছে ইন্দ্রাণীকে। কি দেখছো? কি হয়েছে তোমার বলো তো? এত ভেঙে পড়েছো কেন? বাবা কি কারুর চিরকাল থাকে? শোক নিয়ে বসে থাকলে কি মানুষের চলবে আদিত্য? বেশ তো কাজকর্ম শুরু করেছিলে, আবার তো সব লাটে উঠলো গো। কি করব, মন বসে না যে। জোর করে বসাও মনটাকে। আমায় দিয়ে আর কিচ্ছু হবে না ইন্দ্রাণী। কেন হবে না? এই তো উদয়নারায়ণপুর না কোথায় একটা যেন কন্ট্রাক্ট পেয়েছিলে না? সব জানি না আমি। কি না, কাজ পাওনি? পাওয়ার থেকেও খারাপ। 2000 টাকা গচ্চা দিয়ে 1400 ফিরল। তোমার কাছে আরো দেনা বাড়লো আমার। আহা, আমি কি টাকাটা ফেরত চেয়েছি বলো? না চাইলেই বা, তোমার কষ্টের রোজগার। আমি কারোর কোনো কাজে আসি না। প্যারাসাইটের জীবন, একটা কীট পতঙ্গের জীবন পেয়েছি আমি। নিজেকে যোগ বলে মনে হয়, জানো। মনে হয় অন্যের রক্ত শুষে বেঁচে আছি, জানো। বুড়ো মানুষটাকেও শান্তিতে বাঁচতে দিলাম না। তুমি এমন কেন ভাবছো? একবার ভেবে দেখো, বাবা অসুখ বিসুখে কতটা কষ্ট পাচ্ছিলেন। একদিক দিয়ে তো ভালোই হয়েছে বলো, ঘুমের মধ্যে বিনা যন্ত্রণায় মানুষটা। জানলে কি করে জানলে যে বাবা বিনা যন্ত্রণায় মারা গেছে? হয়তো ডেকেছিল, আমরা কেউ শুনতে পাইনি। আমরা কে কার ডাক শুনতে পাই বলো তো? হ্যাঁ, আমি জানি বাবা আমাকে খুঁজেছিল, অথচ আমি বাড়ি থেকে বেরোনোর আগেও তাকে। বাবার সঙ্গে তোমার ঝগড়া তো নতুন নয় বলো। ওই ঝগড়ার সঙ্গে কেন মৃত্যুটাকে মেলাচ্ছ? কারণ আমি সেদিন বাবাকে মরতে বলেছিলাম আমি। ইন্দ্রাণীর মাথা ঝনঝন করে উঠল। এতদিনে মানুষটার অবসাদের কারণ যেন স্পষ্ট হচ্ছে। আহারে, কি ভারটাই না বইছে বেচারা। আশ্চর্য, নিজের নিঃশ্বাসের কষ্টটাও যেন কমে গেল আচমকা। অপরাধ বোধ ভাগাভাগি হয়ে গেল বলেই কি? মৃত্যু কি কারুর বলার অপেক্ষায় বসে থাকে? তুমি বললে আর সঙ্গে সঙ্গে বাবার মৃত্যু এসে গেল। বাবাকে সে কথা আমি বোঝাবো কি করে? হ্যাঁ,
কি করে বোঝাবো? তোমার কি ধারণা যে বাবা তোমার কথা ধরে বসেছিলেন? কবেই বা তোমার কোন কথাটা বাবা মনে পুষে রাখতেন বলো তো? শোনো না, সেদিনও বাবা ওসব মনে রাখেননি। সেদিনও তো সন্ধেবেলায় আমার সঙ্গে কথা হলো, বেশ হাসি খুশি ছিলেন, নিজের জন্মদিনের কথা বললেন। না না না, তোমরা জানো না, তোমরা কিচ্ছু জানো না। জানো, আমি যেদিন হাসপাতাল থেকে ফিরলাম সেদিন থেকে বাবার দিন ঘনিয়ে আসছিল। তবু আমি নিজেকে শোধরাতে পারলাম না। আমি কি একটা মানুষ? আচ্ছা আচ্ছা, তুমি বাবার মৃত্যুর দায় কেন একা নিজের ঘাড়ে নিচ্ছ বলো তো? দায়ী তো আমরা সবাই, তুমি, আমি, দীপু, রুনা, চাঁদু, বাপ্পা, আমরা সকলেই তো বাবাকে অবহেলা করেছি গো। কথাটা বলে তৃপ্তি হচ্ছিল ইন্দ্রাণীর, যেন আদিত্যকে নয় নিজেকেই ভোলাচ্ছে। আদিত্য চুপ করে কি যেন ভাবছে। অন্ধকার অনেকটা স্বচ্ছ এখন, অন্ধকারের আদিত্য। মায়া হচ্ছিল ইন্দ্রাণীর। বয়সের ছাপ পড়ে গেল লোকটার মুখে, কণ্ঠার হাড় ঠেলে এসেছে, গাল ঢুকে গেছে। এত শীর্ণ কি ছিল আদিত্য? আমার একটা কথা শুনবে? বলো। যাও না, কদিন একটু বাইরে থেকে ঘুরে এসো, দেখবে মনটা থিতু হবে। কোথায় যাব? জানো তো, বাবা মা বেলা মাসিদের সঙ্গে কাশি যাচ্ছে। তুমিও ঘুরে এসো না, তুমি থাকলে ওরাও ভরসা পাবে, তুমিও ওদের একটু চোখে চোখে রাখতে পারবে। হ্যাঁ আচ্ছা, দেখি নয়, বাবা মা কিন্তু খুব আশা করে আছে। তুমি কি এই কথাটাই বলতে এসেছো এখন? না, মানে আরেকটা অন্য কথাও আছে। কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তাহলে বলা যদি খুব কঠিন হয়, থাক তাহলে। না, শোনো। ইন্দ্রাণী আদিত্যর হাত ছেড়ে দিল, মুখ গুঁজল হাঁটুতে। কন্দর্প সেতারে তান তুলছে, শুনল কয়েক সেকেন্ড, অমনোযোগী শ্রোতার মতো। আদিত্য চাদরের একটা জায়গায় সুতো উঠে গেছে, সুতোটাকে পাকালো একটু। তোমাদের ভাই বোনদের তো এবার একদিন একসঙ্গে বসতে হয়, তাই না? তার মানে? বাহ, বাবা চলে গেলেন, এবার তো সম্পত্তি ভাগ হবে, তাই না? বাবার তো ব্যাংকে ফুটো কড়িটাও নেই। বাড়ি আছে, সে তো কবেই ভাগাভাগি হয়ে গেছে। তোমার বোন নেই? জয়ীকে বাড়ির ভাগ দেবে না? জয়ী বাবার ঘরটা নিক, আর বড় ঘরটা কমন থাকুক। ও আচ্ছা, তা চাঁদু বিয়ে থা করবে না? ওর ওই একটাই ঘরে হবে? হ্যাঁ, তাও তো বটে। তাহলে এক কাজ করা যাক, বুঝলে, চাঁদুই নিক বড় ঘরটা। তা এইসব ভাগাভাগির জন্য আর ভাই বোনদের বসার কি দরকার? ইন্দ্রাণী সামান্য অসহায় বোধ করল। আদিত্য কি সত্যিই কিছু বুঝতে পারছে না? এতদিন ধরে বাড়িতে এত ফিসফাস চলছে, শঙ্কর তো প্রায় প্রকাশ্যেই শ্রাদ্ধের দিন বাড়ি ভাঙা নিয়ে আলোচনা করছিল। মুস্তাফি লোকটা অতবার এলো, তবু মানুষটার মাথায় কিছুই ঢোকেনি। ফ্ল্যাট, প্রমোটার, কিছুই কি লোকটার মগজে নেই? কথাটা বোধহয় এখন পাড়তে আসাই ভুল হলো। দীপু চাঁদুরা যা আশঙ্কা করছে, যদি তাই ঘটে, কথাটা শুনেই যদি রাত দুপুরে হাউমাউ শুরু করে দেয়, ছি ছি, সে বিশ্রী কেলেঙ্কারি হবে। একটুক্ষণ শামুকের খোলে ঢুকে রইল ইন্দ্রাণী, তারপর মনস্থির করে ফেলল, হয় এসপার নয় ওসপার, এখনই বলবে। বড়শি যখন গলায় গেঁথেই গেছে, তখন আর পিছিয়ে গিয়ে লাভ নেই, বরং দিনের চেয়ে রাতই ভালো। দিন বড় উলঙ্গ, এই তরল অন্ধকারকে পর্দা করে অনেক কিছুই বলে ফেলা যায়। বাপ্পার দুটো চিঠি এসেছে, দেখেছ? হ্যাঁ, তিতির বলছিল। বাপ্পা তো ওখানে ভীষণ হ্যাপি গো। সেটাই তো স্বাভাবিক। একবারও তো খোঁজ নিলে না যে
বাপ্পাকে পাঠানোর এতগুলো টাকা এলো কোথা থেকে? অক্ষম বাপের বেশি কৌতূহল থাকা ভালো নয়। এ তো তোমার অভিমানের কথা। টাকা তো বলতে গেলে তুমিই জোগাড় করেছো। হ্যাঁ, আমি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি। সরাসরি নয়, তবে বলতে গেলে তোমার জন্যই ওই টাকা পাওয়া। ঠিক বুঝলাম না, স্পষ্ট করে বলো তো একটু। বাড়ি, একবার ওই বাড়ি ভেঙে ফ্ল্যাট হওয়ার কথা উঠেছিল না, সেটাই তো হতে চলেছে। বাড়িটা যদি ভাঙা হয় তাহলে তো তোমার প্রেসটাও চলে যাবে। তার জন্যই প্রমোটার ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা আগাম দিয়েছে তোমাকে। প্রমোটারকে তো তুমি চেনো, চাঁদুর ওই মুস্তাফি বাবু। যদি তুমি একসময় প্রেসটা না করতে তাহলে কি টাকাটা পেতাম বলো? তাই বলছিলাম যে তুমি। আদিত্য হতবাক, আদিত্য নিষ্পন্দ, আদিত্য নিষ্পলক। ইন্দ্রাণীর কেমন শীত শীত করে উঠল, চাদরটা জড়িয়ে নিল গায়ে। হাঁ করে দেখছো কি? বাবার কথা ভাবছ? আরে বাবা নিজেই রাজি হয়েছিলেন, এগ্রিমেন্টে সইও করে দিয়ে গেছেন। হ্যাঁ গো, কোনোভাবে টাকাটা জোগাড় হলো না বলে মরিয়া হয়ে বাবাকে কি বাপ্পার কথাটা বললাম। চাঁদুও সেই সময় মুস্তাফি বাবুর প্রস্তাবটা নিয়ে এসেছিল, বাবাও তাই। তবে এখন তো মুশকিল হয়ে গেছে, বাবা নেই, ওই এগ্রিমেন্টেরও তো আর কোনো ভ্যালু নেই গো। আমারও টাকাটা বাপ্পাকে দেওয়া হয়ে গেছে। এখন তোমরা নতুন করে বসে আলোচনা না করলে ওখানে ফ্ল্যাট হলে কে কি পাবে, কত টাকা নগদ হলে সেটা যুক্তিযুক্ত হবে, মানে এইসব আর কি। ওই আদিত্য কি শুনছে না ইন্দ্রাণীর কথা? অমন তীব্র চোখে তবে তাকিয়ে থাকে কেন? জ্বলছে মনি, কাঁপছে ঠোঁট। হলো কি আদিত্যর? আমার আগেই তোমার সঙ্গে কথা বলা উচিত ছিল। আসলে তুমি তোমার ওই কন্ট্রাক্টরের কাজ নিয়ে তখন এমন ব্যস্ত হয়ে পড়েছিলে, সেদিন রাতে ফিরলে না। তারপর তো রাগ করলে। কি গো, বিশ্বাস করো আমি তোমাকে বলার সুযোগই পাইনি। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল। তুমি 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 দীপু চাঁদুকে একবার জিজ্ঞেস করে দেখো। ইন্দ্রাণীর কথা শেষ হলো না, ঘরে যেন ভূমিকম্প ঘটে গেল। সহসা ইন্দ্রাণী কিছু বোঝার আগেই তাকে জড়িয়ে ধরেছে আদিত্য। উন্মাদের মতো মুখ ঘষে চলেছে ইন্দ্রাণীর কাঁধে, গালে, কপালে, চোখে। প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো ইন্দ্রাণী, পারল না, ছটফট করছে। আদিত্যর দু হাত সাঁড়াশির মতো পিষছে তাকে। এই বুঝি গুঁড়িয়ে গেল হাড় পাঁজর। নিজের ওপর বিতৃষ্ণা জাগছিল ইন্দ্রাণীর, বমি পাচ্ছিল। জীবনে একটার পর একটা ভুল করবে, মাঝরাতে ছুটে আসবে আদিত্যর কাছে, আর এভাবেই তার শরীর থেকে সমস্ত অপরাধের গ্লানি শুষে নেবে আদিত্য। এই কি তবে তার ভবিতব্য? ক্ষীণভাবে একবার ঈশ্বরকে ডাকল ইন্দ্রাণী। এই বিনিময় বিনা কি তার মুক্তি নেই? ইন্দ্রাণীর শরীর ক্রমে শিথিল হয়ে এলো, সবুজ আলোয় ঘাস হয়ে যাচ্ছে, অথবা পুতুল। ঠিক তখনই কেন যে আদিত্য ফুঁপিয়ে উঠল, মুখ গুঁজে দিয়েছে ইন্দ্রাণীর বুকে, বাচ্চা ছেলের মতো কাঁদছে, কি যেন বিড়বিড় করে চলেছে। ঠিক কাম নয়, এ যেন অন্য কিছু। ইন্দ্রাণীর বুক শিরশির করে উঠল, যেন ইন্দ্রাণী নয়, একটা গাছকে এবার আঁকড়ে ধরেছে আদিত্য। তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে ইন্দ্রাণীর। কেন কাঁদছে আদিত্য? বাড়িটা আর টিকবে না এই দুঃখে? কাঁদুক তবে। বাড়ি ভাঙার দুঃখে যদি বাবার শোক ভোলে, ভুলুক না। ইন্দ্রাণী বাচ্চা ভোলানোর মতো করে আদিত্যর মাথায় হাত বোলাল। পাগল, একেবারে পাগল। কন্দর্পর বাজনা থামল, আদিত্য ঝিমিয়ে এসেছে। ইন্দ্রাণীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মাথায় হাত রেখে
ইন্দ্রাণী নিথর। সামনের রাস্তা মাড়িয়ে একটা ভারী ট্রাক চলে গেল বিকট শব্দ করে। কোত্থেকে যেন একটা কোকিল ডেকে উঠল হঠাৎ, রাত্রিকে ফালা ফালা করে ডাকছে। থামতেই গাঢ় নৈশব্দ, বাইরে ঘরেও। দুজনের মধ্যে এক গোপন বোঝাপড়া চলছে এখন, নাকি এক গহীন লুকোচুরি? বাবার মৃত্যুর জন্য আদিত্য দায়ী নয়, কিন্তু বাড়িটা কি আদৌ ঠিক করে ভাগ হবে, নাকি ইন্দ্রাণী ডুবে যাবে ঋণের জালে? সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলে কাছের মানুষ, সপ্তম পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শিক্ষক ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতি ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্র সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীর। শব্দগ্রহণ আবহ, ধ্বনি প্রক্ষেপণ পর্ব পরিচালনা সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, বিন্যাস চিন্ময় মণ্ডল, সামগ্রিক পরিচালন শাওলি মজুমদার, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভ মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।